পর্যটন শিল্প হচ্ছে সারা পৃথিবীর সবচেয়ে বড় কর্মসংস্থান শিল্প। সারা পৃথিবীতে 10%-এর উপর জিডিপিতে কন্ট্রিবিউট করে পর্যটন শিল্প। পর্যটন শিল্পের মাধ্যমে একটি দেশের উন্নত ভাবমূর্তি অর্জন করা যায় এবং দারিদ্রতা বিমোচনের জন্য পর্যটন শিল্প কাজ করে। বাংলাদেশে পর্যটন শিল্প এখনও তেমন প্রায়োরিটি পায়নি কোনো সরকারের আমলে, কিন্তু পর্যটনের একটি বিশাল সম্ভাবনা রয়েছে। আমরা তো বলি যে বরফ এবং মরুভূমি ছাড়া পর্যটন শিল্পের যত ধরনের প্রকরণ আছে সবই বাংলাদেশে আছে। এর মধ্যে একটি অন্যতম হচ্ছে কৃষি পর্যটন, যেটাকে আমরা বলি অ্যাগ্রো ট্যুরিজম, এবং সারা পৃথিবীতে অ্যাগ্রো ট্যুরিজমের কিন্তু একটা বড় প্রভাব হয়েছে। আপনি নিশ্চয়ই জানবেন যে আপনি যদি ভিয়েতনামে যান কিংবা কম্বোডিয়ায় যান, লাওসে যান, বার্মাতে যান, ওদের কিন্তু এই কৃষি ট্যুরিজম কিংবা ধরেন প্যাডি ট্যুরিজম বা ধান ক্ষেত পর্যটন দেখানোর জন্য পর্যটকদের কাছ থেকে $50 $100 করে ধরে নিয়ে যাচ্ছে, কি করে ধান গাছ লাগানো হয়, কি করে ধান মাড়াই করা হয়, কি করে ধান উৎপন্ন করা হয়, এবং পর্যটকরা সারাদিন ব্যাপী ওখানে থাকছেন, যে ধানগুলি তুলছেন, মাড়াই করছেন, সেগুলি রান্না করে খাচ্ছেন, নিজের আবার রান্নার কার্যে অংশগ্রহণ করছেন। বাংলাদেশে এরকম একটা বড় সম্ভাবনা রয়েছে। আপনার কিছুদিন আগে একটা পোস্ট দেখেছিলাম যে সেখানে সানফ্লাওয়ারের উপর আপনি একটা বাগানে গিয়েছিলেন এবং সেখানে সূর্যমুখী ফুলের কথা আপনি বলছিলেন, এবং এই সূর্যমুখী ফুল দেখার জন্যও টিকিট কেটে অনেক পর্যটক এখানে আসে। আমরা যশোরের ঝিকর গাছের কথা জানি, সেখানেও কিন্তু ফুল দেখার জন্য অনেক আসে। যেহেতু আপনি অনেকদিন কৃষি নিয়ে কাজ করছেন, আপনার কাছে জানতে চাই আপনার সেই অভিজ্ঞতা কেমন হলো এবং এই অ্যাগ্রো ট্যুরিজমের বাংলাদেশের সম্ভাবনা কেমন? ধন্যবাদ। আমি খুবই আনন্দিত যে বিষয়টা নিয়ে আপনি আলোচনাটা তুলেছেন, সেটি হচ্ছে কৃষি পর্যটন। এবং আমরা অনেকদিন থেকেই বলছি যে বাংলাদেশে কিন্তু যে কৃষির বৈচিত্র্য, আপনি যদি মনে করেন যে এক এক সময় এক এক ঋতু থাকে এবং সেই ঋতুতে ফসলের বিন্যাস আলাদা, এবং এক একটা লোকেশনে এক একটা এলাকার কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়, এবং পর্যটনের ক্ষেত্রে কিন্তু এটি একটি বড় প্রকরণ বা উপকরণ, যেটাই আমরা বলি না কেন, হতে পারে। আমাদের দেশে আমরা কতগুলো ভালো ভালো উদাহরণ আমরা দেখেছি। যে আমরা জানি যে ফুলের বাগানে আমরা অনেক সময় যাচ্ছি, আমরা মানে দেখার জন্য যাচ্ছি, পয়সা দিয়ে টিকিট কেটে যাচ্ছি। আমি দিনাজপুরে দেখেছি কমলার বাগানে টিকিট কেটে মানুষ সেখানে ঢুকছে এবং সেটা তারা নিচ্ছে, এবং সেখান থেকে তারা লক্ষ লক্ষ টাকা আয়ও করছে। মানে কমলা বিক্রি করেও যেমন তাদের আয় হচ্ছে, আবার টিকিট কেটে ঢোকার জন্য কিন্তু তারা মানে আয় করছেন। পাশাপাশি আমরা এই সানফ্লাওয়ারের কথা, যেটা সূর্যমুখীর কথা, সেটা আমরা বলেছি এটা একটা অমিত সম্ভাবনা। কারণ এবছর সারা বাংলাদেশে যদি বলেন, চর অঞ্চলে বলেন বা বিভিন্ন উপকূলে বলেন, প্রচুর পরিমাণে সানফ্লাওয়ারের চাষ হয়েছে। এবং সানফ্লাওয়ারের একটা ভালো ব্যাপারটা কি, সকাল 10টা থেকে 11টা পর্যন্ত ও একদম তাকিয়ে থাকে সূর্যের দিকে। আবার বিকেলের দিকে যখন সূর্য পড়ন্ত বেলায়, তখনও আবার সে সূর্যের দিকে একবার তাকায়, মানে সকালে একবার বিকেলে একবার। অর্থাৎ ভ্রমণের যে চমৎকার সময়টি, সেই সময়টিতে কিন্তু সূর্যমুখী সূর্যের দিকেই তাকিয়ে থাকে। এবং মানুষজন কিন্তু এটি দেখার জন্য যায়। আমরা এবছর কুমিল্লাতে দেখেছি বা অন্যান্য এলাকাতেও দেখেছি, সেখানে মানুষ যাচ্ছে এবং টিকিট কেটে হয়তো সব জায়গায় যাচ্ছে না, কিন্তু মানুষ দেখতে যাচ্ছে, ছবি তুলতে যাচ্ছে। আমার কথাটা হচ্ছে এরকম যে আমরা আসলে কৃষি কাজ যারা করেন, তারা যদি পর্যটনের সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং করে নিতে পারেন, তাহলে এটা কিন্তু একটা ভালো সোর্স হতে পারে। কারণ আপনি যেমন ধানের কথা বলছিলেন, সেরকম সূর্যমুখীর ক্ষেত্রে আমরা যদি মাঝখানে প্লট করে দিই, কোনো একটা ফটোগ্রাফি করার জন্য জোন করে দিই, মানে কোথায় চলতে হবে, কোথার থেকে ছবিটা তুলবে, সেগুলো যদি আমরা ঠিক করে দিই, তাহলে অনেক রকম ঘটনা ঘটে। যেমন একদিকে যেমন সূর্যমুখীর মাঠ দেখার জন্য লোক আসতে পারে, ওইটাকে কেন্দ্র করে কিন্তু একটা ছোটোখাটো বিজনেস এরিয়া কিন্তু গড়ে উঠতে পারে। কিছু চায়ের দোকান হতে পারে, কিছু মানে অন্যান্য যে কর্মসংস্থানের ক্ষেত্রগুলো হতে পারে। আসলে বাংলাদেশের সম্ভাবনা আছে। তো সূর্যমুখীর কথা আপনি বললেন, কিন্তু তার বাইরেও মানে কৃষি পর্যটন নিয়ে আমাদের কেমন সম্ভাবনা? আমি তো বলি যে বাংলাদেশে কিন্তু কতগুলো ঐতিহ্যের জায়গা আছে, মানে কৃষি ক্ষেত্রে কতগুলো ঐতিহ্যের জায়গা আছে। আপনি যদি বরিশালে ঝালকাঠি, পিরোজপুর এই সমস্ত এলাকায় যদি বলেন, নদীতে ভাসমান বাজার আছে, যে বাজারের মধ্যে কোটি টাকার পেয়ারা বিক্রি হচ্ছে, পেয়ারা বাগান আছে, এবং সেগুলো কিন্তু মানুষ যায় প্রকৃতি নিসর্গ দেখতে যেমন যায়, আবার এই বাজার দেখতেও যায়। এবং এটা কিন্তু একটা, এবং সবজির বাগান আছে। আবার যদি আমরা এভাবে বলি যে যেমন ঝালকাঠি, গোপালগঞ্জ, আবার এদিকে পিরোজপুর এই সমস্ত এলাকাতে ভাসমান বাগান আছে, যেখানে ভাসমান বাগানে কিন্তু সবজি উৎপাদন হচ্ছে এবং সেখানে কিন্তু চারা উৎপাদন হচ্ছে এবং সেখান থেকে কিন্তু যাচ্ছে এবং অনেকটা অর্গ্যানিক। তাহলে দেখেন এই জিনিসগুলো কিন্তু আমরা জানি।
আমাদের বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত কিন্তু ভাসমান বাগান, যেটা মেক্সিকোতে হয় বা অন্যান্য জায়গাতে হয়, কিন্তু বাংলাদেশে থাইল্যান্ডে হয়, floating market দেখতে আমরা যাই। ফ্লোটিং মার্কেট দেখতে আমরা যাই, কিন্তু নিজের দেশের ফ্লোটিং মার্কেট দেখতে আমরা যাই না আর কি, তাই না? আবার এমনি ধরেন যে চর অঞ্চলে আমাদের যে চরগুলো, যেগুলো নাকি মনে করি বিদীর্ণ, মানে একেবারে মরুভূমির মতো, সেখানে কিন্তু এই মৌসুমে যদি আপনি যান দেখবেন বড় বড় মিষ্টি কুমড়া, বড় বড় ব্রকলি বা অন্যান্য শাকসবজি হচ্ছে, কোথাও কোথাও ফুল হচ্ছে, কোথাও কোথাও ভুট্টা হচ্ছে। আমরা কিন্তু এগুলো কখনো দেখতে যাই না। আমাদের কাছে মনে হয় যে এই জায়গাগুলোকে আমাদের আরো বেশি করে প্রমোট করা দরকার, এবং ট্যুর অপারেটর হিসেবে যারা কাজ করেন তারাও কিন্তু এখানে প্রোডাক্ট তৈরি করতে পারে, যাতে মানুষকে একটু ভালো করে বলে নিয়ে যাওয়ার চেষ্টা করা। মজার জিনিস হচ্ছে যে এই বরিশালের যে বা পিরোজপুরের যে ফ্লোটিং মার্কেটগুলি, এটা কিন্তু এক এক দিন এক এক ধরনের শাকসবজি বিক্রি করে। কেউ হয়তো একদিন শুধুমাত্র ওয়াটারমেলন বিক্রি করছে, কেউ হয়তো শাকসবজি নিয়ে যাচ্ছে, বা হয়তো এই ঝালকাঠির বাজারটা সপ্তাহে 2 দিন, বাকি 2 দিন হয়তো ওই বৈঠাঘাটার বাজারটা কিংবা কুড়িয়ানার বাজারটা, এরকম জিনিসটা। ফলে সপ্তাহের সব দিনই কিন্তু কোনো না কিছু করছে। কেউ হয়তো ধান নিয়ে আসছে, কেউ হয়তো পাট নিয়ে আসছে, শাকসবজি নিয়ে আসছে। এবং আমি দেখেছি যে একজন পর্যটন প্রফেশনাল হিসাবে যে বিদেশিদের কিন্তু এইটার প্রতি একটা প্রচুর সম্ভাবনা আছে। সমস্যাটা বোধ করি যেটা আপনি বলছিলেন, যে এই বিষয়টাকে পণ্যে পরিণত করা, পর্যটন পণ্যে পরিণত করা, যে এখানে একটু ভালো একটু নৌকা নিয়ে যাওয়া, একটু সেফ সিকিউর করা যায় কিনা, ওখানে একটু খাওয়ার ভালো ব্যবস্থা আছে কিনা, একটু শেড আছে কিনা, এইটা বোধহয় করাটা জরুরি। এবং মানে দুরকমের, আমরা যদি দেশি ট্যুরিস্টদের জন্য ব্যবস্থা করি তাহলে নিশ্চয়ই সেখানে একরকম থাকবে, আবার বিদেশি ট্যুরিস্ট যারা আসবেন তাদের জন্য কিন্তু আর এক রকমের করতে হবে। তবে এই অবকাঠামো সুবিধাগুলো আসলে খুব দরকার। আর এই যেগুলো মৌসুমী পণ্যের কথা বললাম, বিশেষ করে পেয়ারার কথা যদি বলি বা এগুলোর কথা, আমড়ার কথা যদি বলি, এগুলো কিন্তু সপ্তাহে 7 দিনই একই রকম বাজার। অতএব এই জায়গাগুলোতে কিন্তু আমাদের একটা সুবিধা হচ্ছে, আমি যে কোনো দিন যাই, যে কোনো শিডিউলে, আপনি যদি মনে করেন যে আজকে আমি বরিশালে যাব, কালকে আমি ঝালকাঠি যাব, পরশু দিন আমি আরেক জায়গায় যাবো, আপনি একসাথে 2-3টা জিনিস কিন্তু দেখানোর একটা প্যাকেজ আপনি তৈরি করতে পারেন না। হ্যাঁ, তাছাড়া আমি মনে করি যে আসল কথাটা হচ্ছে যে আমাদের গবেষণা প্রতিষ্ঠানগুলো কাজ করে। আপনি জানবেনই না যে কত রকমের গবেষণা সেখানে হচ্ছে, এবং বাংলাদেশের কৃষি তো অনেক ধরনের বৈচিত্র্যের বিষয়, এগুলো কিন্তু আমাদের একটা দেখানোর বিষয়। আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা, ধান গবেষণা ইনস্টিটিউটে রাইস মিউজিয়াম আছে, আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটিতে কৃষি মিউজিয়াম আছে, সেখানে কৃষির যে পরিবর্তন, ট্রান্সফরমেশনগুলো হয়েছে সেগুলো কিন্তু আছে। কিন্তু এগুলি কিন্তু আমি বলবো যে অনেকটা সরকারের পর্যায়ে রয়েছে, কিন্তু বেসরকারি অনেক মানুষজন কিন্তু জানে না, ফলে প্রচারের কিন্তু একটা বড় ঘাটতি রয়েছে। আমার কাছে মনে হয় যে ওইটাকে এক্সপোজ করার জন্য আমাদের যারা ট্যুরিজম নিয়ে যারা কাজ করেন, তারা কিন্তু একটা প্রয়োজন বোধে একটা ওয়ার্কশপ করে বা প্রয়োজন বোধে একটা আলোচনা করে তারা নিজেরা কিন্তু কিছু প্রোডাক্টের ধারণা পেতে পারেন, পরবর্তীতে ওখান থেকে তারা সিলেক্ট করে হয়তো কিছু কিছু জিনিস তারা সামনের দিকে। সেই জায়গাটার মধ্যে আমি মনে করি যে সরকারের একটা বড় ভূমিকা রয়েছে, বিশেষত সরকারি যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, তারা যদি মনে করে যে তাদের এই পণ্যটাকে পর্যটনের কাজে লাগানো যেতে পারে, সেজন্য সরকারের পর্যটন মন্ত্রণালয় রয়েছে, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড রয়েছে, পর্যটন প্রতিষ্ঠানগুলি রয়েছে, সবাইকে নিয়ে যদি একটু বসা যায়, একটা ওয়ার্কশপ করা যায়, আমার ধারণা বাংলাদেশে কৃষি পর্যটন বা অ্যাগ্রো ট্যুরিজম অনেক বিকাশ লাভ করবে। হ্যাঁ, নিশ্চয়ই, আমরা সেটা আশা করি।